যে বাংলাদেশে একটা মিনিমাম ডেমোক্রেসি যাতে ফিরে আসে, এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার যাতে সঠিকভাবে বিচারের, নট এ ক্যাঙ্গারু কোর্ট। হ্যাঁ, এবং শেখ হাসিনা তাহলে দেশে ফিরতে চাইছেন, এই এই প্রশ্নটা উঠেছে। শেখ হাসিনা এখন হইচই করছেন উনি দেশে ফিরবেন, হইচই মানে কি একেবারে ডিটারমিন্ড উনি যাবেন, পারলে কাল পরশু ঢুকে যায়, এরকম একটা হাব ভাব। কিন্তু এটা তো উনি অনেকদিন ধরেই বলছেন যে আমি যাব, এবং ভারতীয়দের সাথে একদিকে ওনার টানাপোড়েন চলছে, কেন আমাদের লোকজনের ওনার সিকিউরিটি নিয়ে সাংঘাতিক কনসার্ন রয়েছে। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে যে এখন যে একদিকে শেখ হাসিনার যেমন চাপটা বাড়ছে, যে আমি যেন তো আমি 2 বছর হয়ে গেছে, এইভাবে আমি বসে থাকবো না, আমাকে দেশে ফিরতে হবে, এবং উনি মোটামুটি আল্লাহ ভরসা মোটে আছেন। হ্যাঁ, তো এটা একদিকে যেমন ব্যাপার, অন্যদিকে এইটাই যাতে উনি ফিরে যদি যান দেশে, তাহলে যাতে বিপদে না পড়েন, তৎক্ষণাৎ ফাঁসি টাসি ইত্যাদি যেগুলি ওই এনসিপি বা জামাত টামাত হয়তো চায়। তো তার জন্য ভারত জোরালোভাবে আমেরিকানদের বহুদিন ধরেই চাপ সৃষ্টি করছে, এবং এটার জন্য অন্য অনেক ব্যাপার নিয়েও আমেরিকানদের সাথে আমাদের টানাপোড়েন আছে, কিন্তু এইটা ওয়ান অফ দ্য মেজর ইস্যু, যে আমেরিকা ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই একমত নই, অনেক ব্যাপারেই নেই। হ্যাঁ, মায়ানমারেও আমেরিকা যেভাবে সিভিল ওয়ারে হাওয়া দেওয়ার চেষ্টা করছে, আমাদের ভূখণ্ড আমরা তার জন্য ব্যবহৃত হতে দেইনি, মানে ইন্ডিয়ার ভূখণ্ড। ইন্ডিয়া, তার জন্যই আমেরিকানরা এত বেশি বাংলাদেশের দিকে তাদের নজর। হঠাৎ করে বাংলাদেশ নিয়ে এত মাতামাতির কারণ এইটা, এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর কারণও সেটাই। হ্যাঁ, ওইসব বিপ্লব টিপ্লব ওগুলি ভোগাস কথা। ওটা তো ইউনূস সাহেব নিজেই মেটিকুলাস ডিজাইন ওয়েতে ব্যাপারটা হয়েছে। ইট ওয়াজ এ রেজিম চেঞ্জ অপারেশন। এবং আমেরিকানদের ফাইলটাই একটা সুবিধা হচ্ছে কি ভাই, যে আমেরিকানদের না কোনো কিছু আলটিমেটলি সিক্রেট থাকে না। ওদের ওই একটা স্টেজের পর অটোমেটিক্যালি ওগুলি সব পাবলিক ডোমেইনে চলে আসে। তো কোনো না কোনো দিন এই সব জিনিস পাবলিক ডোমেইনে আসবে, হয়তো আজ থেকে 10 বছর 20 বছর পরে। তখন এটা বোঝা যাবে যে আমেরিকান ডিপ স্টেট অপারেশন আমরা অনেকটাই জানি, সবটা হয়তো আমরাও জানি না, যে আমেরিকান ডিপ স্টেট কিভাবে অপারেশন করে শেখ হাসিনা সরকার ফেলেছিল। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইট ইজ নট এ স্পন্টেনিয়াস রেভলিউশন or anything like that. রেভলিউশন বলাটাও মানে রেভলিউশন কথাটার ইজ্জত নিয়ে টানাটানি। তো যাই হোক, এই জায়গাতে দাঁড়িয়ে একটা কথাই আপনাকে বলতে পারি, যে আমেরিকানদের উপরে যেমন আমাদের প্রেশার আছে, প্রচন্ড প্রেশার আছে, যে শেখ হাসিনাকে ফিরে গেলে, এবং সব থেকে বেশি প্রেশার কি নিয়ে জানেন, আওয়ামী লীগের উপরে ব্যানটা তোলো। আমাদের বক্তব্য হচ্ছে, মানে ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে, যে কংগ্রেস তো 12 বছর ক্ষমতায় নেই ইন্ডিয়াতে, তো তার বলে কি আমরা কংগ্রেসকে ব্যান করে দেবো? সেটা তো করা হয়নি। কংগ্রেসের যে আসন সংখ্যা বেড়েছে এই মানে দুটো নির্বাচনের মধ্যে, এখন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর 2 বেলা মোদিজিকে যেভাবে বা অমিত শাহকে যেভাবে আক্রমণ করে পার্লামেন্ট, এটা তো দেখার মতো একটা বিষয়, দেখার মতো বিষয়। ভারতে এত বড় আন্দোলনী ককরোচ পার্টি ফার্টি এইসব হয়েছে। যাই হোক, প্রশ্নটা হচ্ছে, দেয়ার ক্যানট বি ডেমোক্রেসি ইন বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ কে ব্যান করলে বাংলাদেশের ডেমোক্রেসি, আওয়ামী লীগ কোনো 1 হুজুর 2 হুজুর এই খোলাফত নিজামত টাইপের পার্টি না। হ্যাঁ, যে টেরোরিজমের সাথে যুক্ত এইসব। তো এটা আমাদের একটা চাপ আছে, যে ব্যান অন আওয়ামী লীগ শুড বি লিফটেড এন্ড শেখ হাসিনা শুড বি ট্রাইড ফেয়ারলি, নট ইন এ ক্যাঙ্গারু কোর্ট অ্যাজ হ্যাজ বিন দ্য কেস সো ফার। আমি তো আইনজীবীদের জিজ্ঞেস করেছি, আমার ছোট বোন তানিয়া, আমির টামির, যারা সত্যি আইনটা বোঝেন। হ্যাঁ, ওই তাজুল ফাজুলের মতো ওই 2 নম্বরই মাল না। হ্যাঁ, ও তো মানে জামাতের লোক, ও তো ইজ মোর নোন বাই হিজ পার্টি, হোয়াট কাইন্ড অফ এ লয়ার ইজ। হ্যাঁ, তো এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। সুষ্ঠুভাবে বিচার হলে শেখ হাসিনার বিচারে একটা ফেভারেবল রায় পাওয়ার সম্ভাবনা আছে, এটা উনিও জানেন। সরি, ওনার আইনজীবীদের সাথে উনি যোগাযোগ করে উনি এটা বোঝার চেষ্টা করেছেন, এবং এই ধরনের ওপিনিয়ন এসছে। এর পরিপ্রেক্ষিতে এই দুটো ব্যাপারে ইন্ডিয়ার একটা, মানে ইন্ডিয়া হ্যাজ ওয়ার্কড বিহাইন্ড দ্য সিনস, বাট নট সো বিহাইন্ড দ্য সিনস, জানে অনেকে আমেরিকানদের উপর। আমেরিকানরা এখন, আমেরিকানদের আমরা বিশ্বাস করি না। এখন আমেরিকাকে কারোর বিশ্বাস করার কোনো কারণের, বিশেষ করে ট্রাম্পের মতো একটা লোক যখন প্রেসিডেন্ট, তো আমেরিকানরা আমাদের বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদের সাথে উই আর অন দ্য সেম পেজ, আমরাও শেখ হাসিনার ব্যাপারে মানে আমরাও বাংলাদেশের ডেমোক্রেসির ব্যাপারে উদ্বিগ্ন। যাই হোক, ওরা বিরাট উদ্বিগ্ন বাংলাদেশের ডেমোক্রেসির ব্যাপারে। তো আমরা বলেছি দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং।
হ্যাঁ, শুধুমাত্র ওই দীনেশ ত্রিবেদীর সাথে গিয়ে তুমি ওখানে মিটিং করলে। তবে এইটা ঠিক ভাই যে দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গৌড় ওখানে গিয়ে মিট করার তো কোনো কারণ ছিল না। হি হ্যাজ গন টু মিট বাংলাদেশি অফিসিয়ালস, ওনার যাই বক্তব্য রাখ। দীনেশ ত্রিবেদীকে মিট করে বোধহয় একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে ইন্ডিয়া এন্ড আমেরিকা ইজ অন দ্য সেম পেজ। তো সেটা আমরা বলেছি, ইফ ইউ আর অন দ্য সেম পেজ উইথ আস, ডু হোয়াট উই আর আস্কিং ইউ টু ডু। তোমাকে আমরা যেটা চাইছি সেটা করো। হ্যাঁ, ওই এখানে একরকম, ওখানে গিয়ে আবার তোমরা ওখানে গেলে, সার্জিও গৌড় গেল, তারপরেই তার ব্যাপারে নানা রকম উল্টো পাল্টা কথা বলা শুরু হলো। আর আরেকটা হলো যে আপনার মোফার যে প্রেস স্টেটমেন্ট শেখ হাসিনাকে নিয়ে, তো শেখ হাসিনা এখানে প্রেস কনফারেন্স করবে, ইট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। ছাগলগুলি যদি এটা না বোঝে যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, দিস ওয়াজ নট অর্গানাইজড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট or আওয়ামী লীগ or anybody else for that matter, or any Indian press club. This is the Foreign Correspondents Club of South Asia. কেন একটা জিনিস কি ভাই আপনি জানেন যে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, জাপানিজ মিডিয়া, গ্লোবাল মিডিয়া যারা বলতে পারে, ইভেন চাইনিজ মিডিয়া, হ্যাঁ, বা ধরুন হংকং এর সাউথ চায়না মর্নিং পোস্ট, যার জন্য আমি দীর্ঘকাল লিখেছি, এদের ব্যুরো চিফ সাউথ এশিয়া সবসময় কিন্তু দে আর বেসড ইন দিল্লি, বিকজ ইন্ডিয়া ইজ দ্য মেইন কান্ট্রি ইন দিস রিজন। তারপরে কেউ কেউ ওরা দু একজন স্ট্রিঙ্গার ফিঙ্গার নেয় বাংলাদেশে, এর বেশি তো কিছু থাকে না। এদের কজনের ব্যুরো আছে ঢাকাতে আপনি বলুন। তো এরা সব দিল্লি বেসড, এরাই এখান থেকে কাভার করে, হয়তো এক একজন স্ট্রিঙ্গার ওখানে রাখে। ওই বিবিসি পারহ্যাপস ইজ দ্য অনলি মেজর অর্গানাইজেশন, আমিও বিবিসিতে দীর্ঘ 17 বছর কাজ করেছি, আমি জানি যে ঢাকাতে ফুল ফ্লেজেড সেট আপ ওই বিবিসির আছে। আল জাজিরাও ওই কন্ট্রিবিউটার স্ট্রিঙ্গার দিয়েই চালায়, সিএনএনও তাই। তো ফলে এদের সব মানে ফরেন মিডিয়ার যারা মাস্তানরা এই দক্ষিণ এশিয়াতে, দে আর অল বেসড ইন দিল্লি এন্ড দে আর অল মেম্বার্স অফ দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব। এর সেক্রেটারি প্রেসিডেন্ট একজন ইন্ডিয়ান না। তো এরা সবাই ভারত সরকারকে দাবি করেছিল যে দেয়ার ইজ ডেমোক্রেসি ইন ইউর কান্ট্রি, শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি। না, ওরা তো পুরা মিডিয়া, ফরেন মিডিয়া তো আর কোনো রাজনীতি না, দে আর জাজিং ইট ফ্রম দ্য মিডিয়া পার্সপেক্টিভ। ফর দ্য মিডিয়া পার্সপেক্টিভ দিস ইজ এ ভেরি বিগ স্টোরি। দেখুন ভাই, সিরিয়াতে সিরিয়াতে প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সে কি মৃত্যুদণ্ড মাথায় করে সিরিয়াতে ফেরার কোনো ঘোষণা দিয়েছে? দেয়নি, দেবেও না। আমি লিখে দিতে, ইটস অনলি শেখ হাসিনা। তো যেহেতু একজন ফরেন, মানে হিয়ার ইজ এ লেডি, নট অনলি লেডি, শি ইজ এ ট্র্যাডিশনাল লেডি। হ্যাঁ, আপাতত কোনোদিন স্কার্ট টার্ট পরে, মানে শি ইজ নট ওয়েস্টার্নাইজড, এক কথায় যেটা বলতে চাইছে। হ্যাঁ, তো উনি ট্র্যাডিশনাল লেডি, ঘরের বউ, রাজনীতি করছেন। হ্যাঁ, তার বাপকে, পুরো ফ্যামিলিকে এভাবে মেরে ফেলেছে, এরপরে তার এতটা সাহস যে সে দেশে ফিরে যাচ্ছে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। দিস ইজ এ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। এবং এই এই হিসেবেই ফরেন মিডিয়া স্টোরিটাকে ট্রিট করছে। আমি এত বছর এটা বুঝবেন, বাংলাদেশের অন্যেরা না বুঝলে এটা শফি ভাই বুঝতে পারবেন, উনি স্বীকার করুক বা না করুক। কেন, শফি ভাই তো একসময় এএফপিতে, হি হ্যাজ বিন এ প্রপার জার্নালিস্ট। শফি ভাই এটা বুঝতে পারবে যে সাহেবদের প্রায়োরিটি, দে আর ট্রিটিং ইট অ্যাজ এ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। যে পৃথিবীর এরকম কোন লিডার নেই, এখন এই যে আসাদের কথা বললাম, দে আর নট গোইং টু কাম ব্যাক টু দেয়ার ওন কান্ট্রি, হ্যাঁ, উইথ এ ডেথ পেনাল্টি অন দেয়ার হেড। আপা এটা করছেন, এটা করার ফলে মানে এটা ওয়েস্টার্ন মিডিয়া, জাপান, সিঙ্গাপুর, অল দিস পিপল, আই নো মেনি অফ দেম, ফর দেম ইটস এ ভেরি বিগ স্টোরি। এরা এতদিন স্টোরিটা এখান থেকে ওখান থেকে খবর নিয়ে করছে, তারপরে ওরা বললো যে না, উই হ্যাভ টু হিয়ার ইট শেখ হাসিনা। এখন আরেকটা হচ্ছে কি, শেখ হাসিনা 2-1টা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছে, তখন এদের সবার দাবি যে সবাইকে তো উনি এক্সক্লুসিভ দিতে পারবেন না, বাট ইট ইজ আনফেয়ার। এত বড় একটা স্টোরি উনি একজন দুজনকে বলবেন আর কাউকে বলবেন না। আর আপনি জানেন মিডিয়ার মধ্যে কিরকম কম্পিটিশনের একটা ব্যাপার থাকে। এর ফলে ভারত সরকার বাধ্য হয়ে এটা রাজি হতে হয়েছে। এখন এটা হয়েছে দেখে ভারত সরকার বিরাট অপরাধ করেছে বলে যদি বাংলাদেশ সরকার মনে করে, এবং এই একটা কারণ দেখিয়ে, আসল কারণ উনি ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান আসবে কি আসবেন না, এটা তো সমস্যা আমেরিকা। উনি চীন টিন করছেন, এটা ভালো চোখে দেখছেন না।
কারণ আমেরিকা চাইছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বার্মিজ সিভিল ওয়ারে ইন্টারভেন করতে। ইতিমধ্যে ইউনূস সাহেব থাকার সময় এই রাখাইন করিডোর ব্যবহার করে প্রচুর হাতিয়ার টাতিয়ার বার্মিজ গেরিলা গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছে এবং তারা সক্রিয় হয়েছে, যার ফলে আজকে মায়ানমারের ওই দেশের মাত্র 40% এলাকা, বাকিটা বিভিন্ন রেবেল গ্রুপসদের হাতে চলে গেছে। তো আমেরিকা এটা কন্টিনিউয়াস রাখার জন্যই ওরা চাইছে এই রাখাইন করিডোর ব্যবহার করে। এটাকে কাউন্টার করার জন্যই চায়না কিন্তু তারেক রহমানকে বলেছে যে আমরা এইসব প্রজেক্ট করব। পরিকাঠামোগত 12টা প্রজেক্টের কথা বলা হচ্ছে, $9 বিলিয়ন, বাট দ্য থিং হ্যাজ টু বি এক্সটেন্ডেড। চায়না মায়ানমার ইকোনমিক করিডোর হ্যাজ টু বি এক্সটেন্ডেড টু বাংলাদেশ। দেখুন, আমি একটা কথা খুব ভালো করে বুঝি, আমি চাইনিজদের তো জানি, আমি কলকাতা কুমিং ফোরামে ছিলাম, আই ডেল্ট উইথ দেম। ওরা এই যে এক্সটেনশন অফ দ্য করিডোর, এটা চাইছে বেসিক্যালি আমেরিকান করিডোরটাকে নেগেট করার জন্য, যাতে ওই পথ ব্যবহার করে আমেরিকানরা অস্ত্র শস্ত্র মায়ানমারে দিতে না পারে। নাহলে ওইটা করিডোর অ্যাজ সাচ কিছুই নেই। চাইনিজরা যদি পায়রা, মংলা, আনোয়ারা উইচ ইজ নিয়ার চিটাগং এইসব জায়গাতে প্রজেক্ট করে, অটোমেটিকলি তাদের একটা উপস্থিতি তৈরি হবে। কিন্তু এই করিডোরটা ওরা চাইছে টু নেগেট আমেরিকার প্ল্যান্ট, যেটা রাখাইন করিডোর, যেটা আমেরিকানরা অস্ত্র দেওয়ার জন্য বিক্রি করেছে। আর প্রথমে গালিগালাজ করলো ব্লাডি করিডোর বলে, ওয়াকার সাহেবও পরে আমেরিকানদের খেলা খেলেছে, প্রমাণ আছে আমাদের কাছে। হ্যাঁ, কারণ আমি একটা জিনিস জানবেন যে আমি তো শুধু সরকারি লোকের কথাই না, আমি এই অঞ্চলের যত গেরিলা আন্ডারগ্রাউন্ড গ্রুপ আছে সবাইকে চিনি। আমি কাজ করতে গিয়ে সবার সাথে যোগাযোগ আমি রক্ষা করি, বিশেষ করে মায়ানমারে। So I exactly know how Arakan army is getting their weapons. তো এর জন্য এখানে একটা বড় জিওপলিটিক্যাল খেলা হচ্ছে, এবং এটা আমেরিকানরা এই যে চীনের সাথে একটু মাখো ব্যাপার না, তারেক রহমানের এটা পছন্দ করছে না। এবং ওরা চেয়েছিল, ওরা চায়নি, তারপরে উনি চীনে গেছেন এত বড়। এখন উনি আমেরিকানদের ঠান্ডা করার জন্য, তারেক সাহেবের অবস্থা হচ্ছে সাম রাখবে না কুল রাখবে। হ্যাঁ, তো এই জন্য উনি দিল্লি আসবেন না, তো দিল্লি একটা এখন ইস্যু দেখাতে হবে। দিল্লি উনি আসবেন না আমেরিকানদের ভয়, কিন্তু এটা একটা ইস্যু দেখাতে হবে যে আমি ভারতের উপর খুব ক্ষুব্ধ, ভারত কেন শেখ হাসিনাকে এইসব কথাবার্তা, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, নাহলে আমি আসবো না। আমি চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনাকে যদি কালকে ভারত ঢুকিয়ে দেয়, তারপরে উনি আসার আগে চিন্তা করবেন কেন ওখানে আমেরিকান চাচারা গোসা হয়ে যায় কিনা। দিস ইজ দ্য রিয়েল থিং। দাদা একটুখানি ইন্টারফেয়ার করি। আমরা গত দুদিন ধরে যে আওয়াজ পাচ্ছি যে তারেক রহমান সম্ভবত এই মাসে দিল্লি যাচ্ছেন, একেবারে না যাওয়ার অবস্থান থেকে কিছুটা বোধহয় পরিবর্তন হয়েছে। এমনও শুনেছি যে আমাদের হাই কমিশন দিল্লিতে যেটা আছে, তারা তারেক রহমান কোথায় থাকবেন, সিকিউরিটি কেমন হবে, এইসব বিষয় যাচাই বাছাই করছে। ফলে বোধহয় শেষ পর্যন্ত তিনি ভারতকে অ্যাভয়েড করতে পারছেন না, আমাদের কাছে আপাতত যে খবর আর কি। which is good news for everybody, কারণ আমরাও চাই বাংলাদেশের সাথে রিলেশনটা স্বাভাবিক করতে। হ্যাঁ, আর এখানে তো একটা ব্যাপার, মানে ভারতের বিরুদ্ধে যারা গরম কথা বলছে, তারাই আবার রাত্রের বেলা ত্রিবেদী সাহেবের কাছে গিয়ে বলছে আমাদের আরো ডিজেল লাগবে, অমুক লাগবে। সি, উই আর বোথ ডিপেন্ডেন্ট অন ইচ আদার। হ্যাঁ, বাংলাদেশের উপরেও ভারত অনেক কিছু ব্যাপারে নির্ভরশীল, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ, ট্রানজিট ইত্যাদি, এগুলি ভারত চায়, ভারতের এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ অলসো নিডস ইন্ডিয়া। হ্যাঁ, ভারত ঠিক যেভাবে নর্থ ইস্টের জন্য ট্রানজিট চায় বাংলাদেশের মধ্যে দিয়ে, বাংলাদেশও ঠিক একইভাবে নেপাল থেকে, ভুটান থেকে পাওয়ার, বিদ্যুৎ আনার জন্য, বিদ্যুতের কতটা ক্রাইসিস আপনি বাংলাদেশে আছেন, আপনি আমার থেকে বেশি জানেন। আমার তো বোন টোনদের আমি যখন ফোন করি, দাদা কারেন্ট নাই, গ্যাস নাই, কি কমো, মানে আমি তো জানি, আমি তো বাংলাদেশে দিনে 50টা লোকের সাথে কথা বলি, এবং আমি বিশেষ করে বোনরা আমার যারা, তারা তো মানে কি ভাষায় গালিগালাজ করে সরকারকে, সেটা আমি নাই বা বললাম। যাই হোক, বাংলাদেশের মানুষ আপনি জানেন, মাথা গরম বলে কি বলে টলে, আমরা অনেক সময় খেপে গেলে বলি টলি। তো প্রশ্নটা হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে কি উই বোথ নিড ইচ আদার, লেট আস ফেস ফ্যাক্টস। হ্যাঁ, ওই অ্যান্টি ইন্ডিয়ান একটা ইকোসিস্টেম, বাংলাদেশে কিছু লোক ইন্ডিয়াকে 3 বেলা গালি দেবে, রাত্রের অন্ধ করে এমবেসিতে মাল খেতে যাবে, আর কি বলবো, নাম দাম নাই বা করলাম, এদের চিনি আমরা। যেটা হচ্ছে যে লেট আস ফেস ফ্যাক্টস, উনি যদি আসেন ভেরি গুড, এবং রিলেশনশিপটা নর্মাল হোক, আগের মতো হোক, সেটাই আমরা চাই। দুই দিকেরই, বাংলাদেশেরও লাভ, ভারতেরও লাভ, আর আমাদের এপারের বাঙালিরা আমরা সেটাকে স্বাগত জানাবো, উইল ওয়েলকাম ইট। দাদা, একজন দর্শকের একটা প্রশ্ন আছে যে তারেক রহমান ভারতকে শর্ত দিয়েছে, হয় প্রত্যাবর্তন
আর না হয় শেখ হাসিনাকে ভারত আসতে দিবে না, তবেই তারেক রহমান ভারত যাবে। সুবিধা এই নিউজের ব্যাপারে কিছু জানেন কিনা? মানে যে শেখ হাসিনাকে হয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে, আর না হলে শেখ হাসিনা যে নিজে আসতে চাচ্ছেন এইটা ভারত আটকাইতে হবে, তাহলে যাবে। এরকম একটা প্রশ্ন দর্শকের আছে আপনার কাছে। আমি জানি না তারেক সাহেব কোনো কন্ডিশনালিটিস দিয়েছেন কিনা, তবে তারেক সাহেবের যারা সাঙ্গপাঙ্গরা আছেন, খলিল সাহেব আমেরিকার লোক, উনি বেশ কিছুদিন ধরে এই প্রত্যর্পণ চুক্তি নিয়ে একটা হাউমাউ করে যাচ্ছেন। প্রত্যর্পণ চুক্তি নিয়ে ভারতের বক্তব্য খুব ক্লিয়ার, শেখ হাসিনা ডিড নট কাম হিয়ার এজ এ ওয়ান্টেড ক্রিমিনাল, সো দের ইজ নো কোয়েশ্চেন অফ রিটার্নিং হার থ্রু দ্য এক্সট্রাডিশন প্রসেস। তুমি যেভাবে ওনাকে এখানে পাঠিয়েছিলে, হ্যাঁ, your army chief wanted security for the serving prime minister. She was serving prime minister. She did not resign. তো উনি সার্ভিং প্রাইম মিনিস্টার হিসেবে এই দেশে এসেছিলেন ফর সিকিউরিটি, and we gave that. Now you take her back, you send your helicopter, you send your plane, take her back. তারপরে ওখানে গিয়ে তোমরা কি করবে না করবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু এক্সট্রাডিশনের মধ্যে ইন্ডিয়া যাবে না, এটা জানে। আর তারেক রহমান অত বেশি শর্ত টর্ত দিলে ইন্ডিয়া ইজ নট অবলাইজ টু, India is not obliged to oblige him. Let me be very straight and clear. উনি আসবেন, অত শর্ত দেওয়ার কিছু নেই। হ্যাঁ, উনি দেশে ফিরেছেন কি ধরনের মানে আশ্বাস, কারা সেই আশ্বাস দিয়েছিল ওর মধ্যে আমি নাই বা গেলাম। এটা অনেকেই জানেন বাংলাদেশে, যে উনি কার আশা ভরসায় কার আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনি দেশে ফিরেছেন। উনি, ওনার আম্মু এত অসুস্থ ছিল, উনি তো বুক ফুলিয়ে হুড়মুড় করে দেশে ঢোকেননি, ওনার একটা প্রেক্ষাপট ছিল। সেইখানে আমাদের কি ভূমিকা ছিল সেটা আমি পুরোপুরি জানি, এখানে আর অত বলার কিছু নেই। এভরিবডি নোজ ইট ইন বাংলাদেশ হাউ তারেক রহমান কেম ব্যাক। তো সেই লোক আজকে 15টা শর্ত দেবে আর ইন্ডিয়া উইল অবলাইজ হিম, এটা মনে করার কোনো কারণ নেই। আর এমনিতেই তো শেখ হাসিনা ফেরত যাবে বলেছেন, তো অত কায়দা কারণের কি আছে? ইউ টেক হার ব্যাক এন্ড ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, জাস্ট টেক হার ব্যাক। গত দুদিন ধরে খুব আলোচনা ছিল ঢাকায় যে তারেক রহমান সাহেবের বিএনপি সরকার আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নিচ্ছে, যদিও বাংলাদেশের তথ্যমন্ত্রী ইনফরমেশন মিনিস্টার এটা অস্বীকার করেছেন। কিন্তু আলাপ আছে খুব জোরে সোরে যে বোধহয় সিচুয়েশন এদিকে যাচ্ছে যে সেপ্টেম্বর নাগাদ গিয়ে হয়তো বা আওয়ামী লীগের ইন্ডিয়া কিন্তু এইটা ইন্ডিয়ার দাবি নাম্বার ওয়ান। ইন্ডিয়া বলেছে বাংলাদেশ মাস্ট রিটার্ন টু অ্যান ইনক্লুসিভ ডেমোক্রেসি। এটা আমার কথা নয়, আমাদের ফরেন মিনিস্ট্রির যে স্পোক্স পারসন উনি বারবার এই কথাটা বলেছেন, রণদীপ জয়সওয়াল। দিস ইজ দি ইয়ে অফ ইন্ডিয়া গভর্নমেন্ট, এবং এটাই আমরা আমেরিকানদেরও বলেছি যে তোমার দেশে ডেমোক্রেট হেরে গেছে তো ব্যান করে দেবে নাকি? ইন্ডিয়াতে আমরা কংগ্রেসকে ব্যান করে দেবো? উই ক্যান্ট দেন প্রিটেন্ড, উই কান্ট প্রিটেন্ড দ্যাট উই হ্যাভ ডেমোক্রেসি। তো বাংলাদেশে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠতে হবে, এটা আমাদের গভর্নমেন্টের একদম ডেফিনেট বক্তব্য। এখন ওঠাবে কি ওঠাবে না এটা তো তারেক সাহেবের ব্যাপার। কেন তারেক সাহেব প্রথমে এই ধরনের ব্যাপার, এইরকম একটা ব্যাপার ছিল, কিন্তু উনি পাওয়ারে এসে আবার নতুন করে যেটা অর্ডিন্যান্স ছিল সেটাকে একেবারে আইন করে আওয়ামী লীগকে ব্যান করলেন। তো এটা করলে বাংলাদেশে স্টেবিলিটি ফিরে আসবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগ কোনো এক হুজুর দুই হুজুরের ওই নেজামত খেলাফত টাইপের তো দল না, ইটস এ মেজর মাস পার্টি। সো আওয়ামী লীগের উপর ব্যানটা তুলতে হবে। আলটিমেটলি না তুললে বাংলাদেশে যে পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। দাদা, আমি অনুষ্ঠান শেষ করব আজকের দিনের কথা স্মরণ করে। আপনারা ভিনদেশী মানুষ, মানে আমাদের দেশে বাংলাদেশের মানুষ না, কিন্তু অন্য দেশের মানুষ হিসাবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আপনারা কি দৃষ্টিতে দেখেন? আজকে তার এই প্রয়াণ দিবসে, তার মৃত্যু দিবসে এই প্রশ্নটা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। এই যে আপনি যেভাবে কথাটা বললেন না, আমার কিন্তু মাথার মানে রকটা একটু নাড়া পড়ে গেল। ভিনদেশী মানে আমিও তো বাঙালি, আর আমি পূর্ববঙ্গের ছেলে, আমরা ত্রিপুরার লোক। আপনি কি এটা তো নিশ্চয়ই জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা বাদ দিলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতেন না। এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এবং এই আগরতলায় 62 সালে আমার বই আগরতলার ডক্ট্রিনে আমি পরিষ্কার ডেট দিয়ে, আমাদের এসডিও সাহেব তখন যখন ছিলেন কুলেশ চক্র, তার নোট ফোট কোট করে যে বঙ্গবন্ধু কত তারিখে মানিক মিয়াকে নিয়ে আগরতলায় ঢুকেছিলেন। তারপরে আমি ত্রিপুরার তদানীন্তন চিফ মিনিস্টার, যার সাথে উনি দেখা করে, দাদা আমরা বাঙালির মধ্যে পাকিস্তানে থাকতে পারুম না, আপনি কিছু একটা করেন। এই সচিন সিং, সচিন সিং হচ্ছে সে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অনন্ত সিং এর ভাতিজা। তো এটা সচিন সিংকে ইন্টারভিউ করে আমার বইতে সব আছে। প্রশ্নটা হচ্ছে
যে বাংলাদেশে আমরা 15ই আগস্ট, আমি মনে করি আজকে সকালে আমার মেয়েকেও বলছিলাম, আমার মেয়েরা ধরুন স্বাধীন ভারতে বড় হয়েছে, এখন ব্যাঙ্গালোরে থাকে, ইন্ডিপেন্ডেন্স ডে, আমি বলছি হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স ফর দ্য হোল অফ ইন্ডিয়া ইজ পার্টিশন ফর বেঙ্গলিস। আমার হই হই করে আনন্দ করার কোনো কারণ নেই। যেটা সারা ভারতের লোকের জন্য স্বাধীনতা, সেটা আমার জন্য দেশভাগ। এবং এই দেশ ভাগের ফলে যে বাঙালি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে হয়েছে, নতুন করে বলার কিছু নেই। আমি ওকে বলেছি তোমরা তো আর এখন পাবে না, ঋত্বিক ঘটকের ছবিগুলি দেখো, তাহলে বুঝতে পারবে এই দেশ ভাগের যন্ত্রণা কি। তো প্রথম দেশ ভাগের যন্ত্রণাটা 15ই আগস্টের যন্ত্রণা, আমি 15ই আগস্টটাকে যন্ত্রণা বলেই বরাবর দেখেছি। আমার মার কাছে বাবার কাছে যা শুনেছি সেগুলি শোনা। আমার মা 1947-এর কারমাইকেলের গ্রাজুয়েট। উনি মানে বিশদ ভাবে কিভাবে রিফিউজি দেশ থেকে এসছেন, এখানে এসে কি অভিজ্ঞতা ইত্যাদি। তো 15ই আগস্ট সার্বিকভাবে বাঙালির জন্য একটা শোকেরই দিন, দুটো কারণে। এক হচ্ছে 15ই আগস্ট 47, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স ফর দ্য হোল অফ ইন্ডিয়া ইজ পার্টিশন ফর আস, দেশভাগ এক। 2 নম্বর হচ্ছে তাও দেশটা একটা, যাই হোক আমরা কিছু আমাদের হলো না, কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ হয়ে, হ্যাঁ, রুখে দাঁড়ালো পাকিস্তানিদের বিরুদ্ধে, দেশটা স্বাধীন হলো, বাঙালির একটা স্বাধীন ভূখণ্ড হলো। আমরাও ভাবলাম যে ইউনিফিকেশন সম্ভব হয়তো না, কিন্তু একটা আসা যাওয়া হবে, একটা বাঙালি রাষ্ট্র হয়েছে পাকিস্তান ভেঙে। সেই গুড়ে, সেই দুধে তো ওই 1 মণ দুধে 1 ফোঁটা গরুর চনার মতো এটা তো হয়ে গেল এই 75-এর 15th আগস্ট। বঙ্গবন্ধু আমাদের এপারের বাঙালি, বিশেষ করে আমরা যারা পূর্ববঙ্গীয় মূলের লোক, হি ইজ অ্যাজ মাচ এ হিরো ফর আস অ্যাজ সুভাষ বোস। আমার লাইফে আমি 3জনকে হিরো বলে মনে করি। সুভাষ বোস, আমি বিয়ে করেছি 23শে জানুয়ারি, নট বিকজ ব্রাহ্মিনস টোল্ড মি টু, বিকজ ইটস দ্য বার্থডে অফ সুভাষ বোস। সেকেন্ড হিরো বঙ্গবন্ধু, বাঙালি জাতি, আমি বাঙালি এই ফিলিংটাই, ওই 7ই মার্চ আমার মন মেজাজ খারাপ থাকলে ওই 7ই মার্চের বক্তৃতাটা চালিয়ে দিই। হ্যাঁ, যা আমার তাবায় রাখতে পারবে না। ইট কিন্ডলস দিস ইস্ট বেঙ্গলি স্পিরিট অফ রেসিস্টেন্স ইন মি। আর থার্ড হিরো আমার ইন্টারন্যাশনাল রেভলিউশনারি চে গুয়েভারা, একটা আলটিমেট রেভলিউশনারি, মন্ত্রিত্ব ছেড়ে যুদ্ধ করতে চলে যাচ্ছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই দিনটা আমার মনে পড়ে। আমি আগরতলায় ছিলাম 15ই আগস্ট, বিখ্যাত সাংবাদিক অনিল ভট্টাচার্য, উনি বাংলাদেশের সাথে খুব সাংঘাতিক আসা যাওয়া ওনার ছিল। তো উনি খবরটা দিলেন, আমার বাবা দৌড়তে দৌড়তে বাড়ি আসলো যে আরে শেখ সাহেবরে মেরে ফেলছে। মা বললো আরে কও কি, ঠিক করে শুনছে নি? আরে অনিল দা বলছে, অনিল দা ভুল খবর পায় না, অনিল দা শেখ মনির বন্ধু, শেখ মনিরও মেরে ফেলছে। কও কি? আমার মনে আছে আমার মা রান্না করছিল, তখন অত গ্যাস ফ্যাস হয়নি, হ্যাঁ, 75-এর কথা। ওই আমরা কই কুমিল্লার ভাষা চুলা ফুক্কায় রান্না করতেছে, তো চুলা ফু দিয়ে রান্না করছিল। মা রান্নাটা বন্ধ করে দিল, বললো কি বললা, শেখ সাহেবরে মেরে ফেলছে। এই জাতি এত হতবাগা, এর আর কিছু হবে না, কপালে দুঃখ আছে। তো কপালে দুঃখ আছে ঠিক আছে, ওই আর ওই রান্না হলো, ভাত হয়েছে আর কিছু একটা সবজি হয়েছে, আর মাছ টাছ রান্তাম না, আজকে বাদ দাও, যা আছে এটা দিয়ে খায় নাও। আমার বাবা খেলোই না, বললো না আমারও খাওয়ার ইচ্ছা নাই, দেখি আরেকবার অনিলদার কাছে যাই, খবর লই আসলে কি হয়েছে। মাও খেলো না, বাবাও খেলো না। আমাদের খুব খিদে পেয়েছিল, ওই এক সবজি দিয়ে ভাত খেলাম। মানে সো দিস ইজ দ্য কাইন্ড অফ ইম্প্যাক্ট দিস নিউজ হ্যাড। আমি এটা স্মরণ করি। তাই জন্য বঙ্গবন্ধু, ওই আমি ভিন দেশের লোক টোক না, আমিও বাঙালি, পূর্ববঙ্গীয় মূলের, আমি প্রাউড ইস্ট বেঙ্গলি। এবং এই শেখ সাহেবের মৃত্যুতে আমরা অতটাই শোকাহত হয়েছিলাম যতটা আপনারা হয়েছিলেন। এবং আমাদের কাছে এই 15ই আগস্ট একটা দুটো শোকের দিন। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স ফর দ্য হোল অফ দ্য কান্ট্রি ইজ পার্টিশন ফর আস। হ্যাঁ, আমরা আমরা ধরুন আমার বাবা মারাও এরা পার্টিশন দেখেছে, রেফিউজি হয়েছে। হ্যাঁ, যদিও আমরা কুমিল্লার লোক, আমাদের ওখানে কোনো রায়ট ফায়াট সেভাবে হয়নি, পাশে নোয়াখালীতে হয়েছিল। আমাদের যে জন্য এখনো খুব ভালো সম্পর্ক। আমি এখনো দেশের বাড়ি টাড়িতে গেলে ওখানে যে ওই রহিম চাচার যে ফ্যামিলি ট্যামিলি, আমার জ্যাঠামশাইদের, আমার দাদুদের বন্ধু, খুবই মানে সাংঘাতিক। মানে আমি যখন বিডি নিউজে কাজ করতাম, কুমিল্লায় গেলে ও ভাইজান তো এখন অনেক বড় সাংবাদিক, বড় বড় ব্যাপার, এই জন্য আমাকে এখানে থাকবা কেন, মানে এমন ভাবে বলে, তখন না থেকে মানে অসম্ভব ভালো সম্পর্ক এখনো। তো এরা যখন 71 সালে রেফিউজি এসেছিল, আমার জ্যাঠামশাই এদের কাউকে রেফিউজি ক্যাম্পে যেতে দেয়নি। আমাদের যে জমি
উনি খুব সিনিয়র অফিসার ছিলেন, উনি সেখানে ওইসব অ্যাসবেস্টাসের শীট ফিট এনে মাটির ঘরটর করে না না আমরা এখানে আসি, আমাদের বাড়িতে এত লোকের জায়গা হবে না, 28 জন এসছে, কিন্তু ওই জায়গাতে মানে ওই মাইটটা কোঠা বলি আমরা, মাইটটা কোঠা 7-8টা তুলে দিয়ে আপনারা এখানে থাকেন, আর আমাদের জমি জমা ছিল, ধান আছে, হ্যাঁ গোলার ধান আছে, ডাইল টাইল এনে দিয়েছি, রান্না করে খাইবেন, ভাবিরা রান্না করবে, অসুবিধা মানে উই ডিড নট অ্যালাউ দিস পিপুল টু গো টু দ্য রেফিউজি ক্যাম্প। হ্যাঁ, তো যাই হোক মানে এই টাইপের সম্পর্ক। ওই জন্য আমি ওই দেশের বাড়িতে গেলে ও তুমি তো এখন বড় মাস্তান হইছো, হ্যাঁ তোমার তো এখন ঢাকাতে অনেক বড় বড় মানুষের লগে ওঠা বসা, হ্যাঁ তাই বললাম সেটা আছে, আমার তো কাজ করি, চাকরি করে খাইতে হয়, আমি তো বয়ে খেলে হইব না, হ্যাঁ বাপ দাদাদের আমলে জমিদারি ছিল, সেই জমিদারি তো গেছে, দেশও ভাগ হয়েছে জমিদারি নেই, তো যাই হোক এখন তো আমার কাজ করে খাইতে হবে, না না আরেকদিন থাইকে যাও, তো অসম্ভব ভালো সম্পর্ক। হ্যাঁ, আর বাংলাদেশের তো সাধারণ মানুষ অসম্ভব ভালো মানুষ, সৎ, মানে স্ট্রেইট ফরওয়ার্ড। গোলমালটা তো আপনাদের এলিটকে নিয়ে, কারণ এলিট একটা জিনিস বুঝে গেছে, আমেরিকার থেকেও কেমনে টাকা খাইতে হবে, চীনেরও টাকা খাইতে হবে, আবার ইন্ডিয়ার থেকেও ভিসার জন্য মানে আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, বাট ইউর এলিট ইজ করাপ্ট। কমন পিপল অফ বাংলাদেশ ইজ ফ্যান্টাস্টিক, এবং আমি এটা বিশ্বাস করি, এটা আমি বোঝাই লোকজনকে। हाँ बोलते बांग्लादेश में ये हो रहा है, मुझे बांग्लादेश का कॉमन आदमी इंडिया के खिलाफ नहीं है। बोले क्यों? हमें इसका प्रूफ क्या है जानते हैं? इसका प्रूफ है ভিসা छोड़ा आप लोग, ওই যে টুরিস্ট ভিসা দেওয়া শুরু করছে, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে 1,30,000 অ্যাপ্লিকেশন। তো ইন্ডিয়ার জিনিস বয়কট করে, ওই যে কিছু আপনাদের ব্লগার টগার সেল্লাসেল্লি করে, হ্যাঁ যে আরো কিছু লোকজন বলে, তো এদের কথায় কাম হয়েছে নাকি যে মানে ইন্ডিয়াতে যায় না, ইন্ডিয়াতে তোমরা চীনে যাও চিকিৎসা করতে, এক ডাক্তার বাবু উনি আবার ব্লগার, উনি তো বলছেন পাকিস্তানে যাও চিকিৎসা করতে। পাকিস্তান কি চিকিৎসা হয়? পাকিস্তানের লোক আমাদের এখানে চিকিৎসা করতে আসে, ভিসার জন্য লাইনে দাঁড়ায় ইসলামাবাদে, লাহোরে, হ্যাঁ করাচিতে। তো যাই হোক, এসব ছাগলদের কথা বললে তো কোনো লাভ নেই, তো আকাশের মধ্যে বসা। দ্য পয়েন্ট হিয়ার ইজ কমন পিপল অফ বাংলাদেশ আর নট এগেইনস্ট ইন্ডিয়া, এর প্রুফ হয়েছে যেদিন ভিসা খুলছে। আমি তো নিজে ভাই জানি, মানে ভাই বোনদের অত্যাচার, দাদা আমার ভিসাটা করায় দাও, আরে দিল্লিতে আমার চেনা লোক আছে, তো কয়টা কেস কব, পরে না বললে দাদা কে ভিসা কা ধান্দা কর রে হ্যাঁ, বিপদের কথা। কিন্তু রোজ আজকেও একটা রিকোয়েস্ট আসছে, আজকেও আমার কাছে রিকোয়েস্ট আসছে, আমাদের এক ছোট বোন, সে একটু আসতে চাইতেছে, তার ওইখানে একটু অসুবিধা, সে খুব নামি লোক, আমি নামটা করলাম না, হ্যাঁ খুব মানে ওয়েল নোন ফিগার, সে দাদা এটা করাই দিতে হইব যেমনি হোক, ঠিক আছে বইনের কথা, বইন ভেজালে পড়ছে, করতেই হইব। তো যাই হোক মানে কমন পিপল অফ বাংলাদেশ ফ্যান্টাস্টিক, দে হ্যাভ নো প্রবলেম। এই জন্য তো আমার মনে, আমার মা যেটা বলতো যে শি ওয়াজ রাইট, যে দেশটা তো দিল্লিতে বসে আমাদের ভাগ করছে রে, এটা আমরা তো আমাদের জন্য ভাগ হয় নাই, গন্ডগোল হয়েছে, সবই হয়েছে। তো এনিওয়ে আর কি বলবো, খুবই শোকের দিন, মন মেজাজ খারাপ। আমার মুশকিলটা হচ্ছে কি, আমার জন্মদিন 14 তারিখ, তা আমার জন্মদিন 14 তারিখ, এই জন্য গতকালকে আমার মেয়ের এখানে আসছি, মেয়ে একটু সেলিব্রেট টেলিব্রেট, যা 70 বছর হয়ে গেছে বাপের। তা আমি সকালে উঠে মেয়েকে বললাম যে কালকে তো এনজয় করলে, আজকে দিনটা কিন্তু, কেন ওয়াই, ইট ইজ ইন্ডিপেন্ডেন্স ডে। এই তখন তারা আমি বুঝাইলাম যে ইন্ডিপেন্ডেন্স ডে যে আসলে ব্যাপারটা কি, বুঝতে পারছো, তারা সব বুঝাইলাম একেবারে 37 থেকে হিস্ট্রি আপ টু 47, তারপরে 71 আগরতলা ষড়যন্ত্র, এই মোটামুটি এই সারা দিনটা। তারপরে মেয়ে বললো যে এখন খিদা পাইছে, অনেক ক্লাস নিছো, এখন যাই খাওয়া দাওয়া করি, বাট সি আন্ডারস্টুড, সি অ্যাপ্রিসিয়েটেড। এই হচ্ছে ব্যাপার আর কি, যাই হোক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ করে শেষ অংশটা মনোযোগ দিয়ে শুনলাম, লাস্ট 10 মিনিট আপনি যা বললেন, এবং আমাদের দর্শকরাও খুব আগ্রহ নিয়ে আপনার কথা শুনছে, অনেকে থ্যাংকস জানিয়েছে। দাদা আপনি বহিন ডাকেন, সেটা তাদের শুনতে খুব ভালো লাগে। আপনি যে আমার বইন শোনেন, আমি এরকমও বলি, আমার এক বইন আছে আপনাদের দেশে খুব বিখ্যাত মহিলা, হ্যাঁ কিন্তু মানে বইন মানে সাংঘাতিক বই। তো তারে যখন আমি বলি যে বইন আমার 70 হয়েছে, তোর তো 60 হইব, হ্যাঁ ওর ওর কালকে জন্মদিন, ওর 16ই আগস্ট, আমার 14ই আগস্ট, ওর ডেট অফ বার্থ 66। তারা না হালিফ, আপনারা সবাই জানেন, এক সময়কার বড় অভিনেত্রী, লয়ার, তারপরে মন্ত্রী হয়েছিলেন। দাদা তুমি আমার বয়স বাড়াইবা না, আমার বয়স আমি -4। হ্যাঁ তা আমি কই আমার তো বইন তো একটু তো নায়িকা মানুষ, একটু স্যাটাইল করবে, স্যাটাইল মানে স্টাইল আর কি। এইসব বইনদের সাথে নানা রকম ব্যাপার,
হ্যাঁ, তা আমিও বইন আবার খুব কফি খাইতে ভালোবাসি। তা আমি বললাম, বইন, আই এম ইন কফি কান্ট্রি, আমি যেখানে এই জায়গা থেকে আপনাকে ইয়ে করছি চিকমাগালুর, এর মানে চারিদিকে কফির প্ল্যান্ট। দাদা তুমি আমারে বাদ দিয়ে কফি খাই লইতেছো, এই দিস ইজ কফি কান্ট্রি, মানে খুব ফেমাস ফর কফি। তো বইন আমার কফি খাইতে খুব ভালোবাসে। তো আমার তো বইন, আপনি দেখবেন কালকে আমার জন্মদিন, আমার আরেক বইন একেবারে বিরাট করে ছবি টবি দিয়ে, রোকেয়া প্রাচী, ও খুব ফেমাস, হ্যাঁ, আপনার অভিনেত্রী। তা আমার বইনরা তো মানে সবাই, মানে বইন মানে সাংঘাতিক বইন, এবং আমার সাথে যতটা খাতির, আমার আমার বাড়িতেও, আমার ওয়াইফের সাথেও, মানে আমার সাথে হচ্ছে রাজনীতি, লেখাপড়া, এইসব। আর ওই শাড়ি কেনা, ডাক্তার দেখানো, ওই বেড়াইতে যাওয়া, এগুলি হচ্ছে বৌদি, এগুলির মধ্যে তুমি আইবা না। হ্যাঁ, কারণ তুমি আইলে তাইশ দাও, তাইশ মানে তাড়াহুড়া করে, এই তাড়াতাড়ি কর, কতক্ষণ দাঁড়াবো, এই জন্য বৌদি, মানে দপ্তর আলাদা। এই হচ্ছে ব্যাপার। পেশাগত কাজে তারা না আবার বহু সহযোগিতা পেয়েছি, দুঃসাহসিক একটা একটা সময় উনি যখন ক্রাইসিসে মন্ত্রী থাকা অবস্থায়, উনি যখন ক্রাইসিসে, তখনও উনি বেশ কিছু দুঃসাহসিক ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন পেশাগত দায়িত্বে। মানে দাদা অসম্ভব আপনাকে সাহসী, অসম্ভব কর্মঠ মহিলা। ওর একটু মানে ওই বললে বিয়ে একটু শরীরটা মানে এত এত স্পষ্টকাতর এত স্পর্শকাতর তথ্য আমি পেয়েছিলাম, যে তথ্যগুলো আমি এখনো প্রকাশ করিনি, কোনো একটা সময় নিশ্চয়ই প্রকাশ করবো। দাদা, লেট হ্যাপি বার্থডে আমাদের পক্ষ থেকেও, আপনার জন্মদিনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা। ভাই, ধন্যবাদ। আপনাকে বিধাতা শতবর্ষী করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।